পিচ্চি বউ। আজ আমার আপন বড় বোনের জন্য আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। সবকিছু শেষ হয়ে গেল। আমার স্বপ্ন, আশা সবকিছুই ভেঙে তছনছ হয়ে গেল। কত স্বপ্ন ছিল আমার, ভালোভাবে পড়াশোনা করে বড় একজন ডাক্তার হব। কিন্তু আপুর একটা বোকামির জন্য সব শেষ। কি হলো বুঝতে পারছেন না তো? কেন বারবার আমি আপুকে দোষারোপ করছি? তাহলে এবার ক্লিয়ার করে বলি শুনুন। আমি বিপাশা রহমান, ক্লাস 8-এ পড়ি। পড়ি বললে ভুল হবে, কারণ ভবিষ্যতে আর কখনো স্কুলে যেতে পারবো বলে মনে হচ্ছে না। এর জন্যও দায়ী আমার আপু। আচ্ছা, এবার আসল কথায় আসি। যাকে এত কিছুর জন্য দায়ী করছি সে আমার আপন বড় বোন বন্যা রহমান। বাবা মায়ের 2টা রাজকন্যা, আমি আর আপু। খুব ভালো সম্পর্ক আমার আর আপুর, কিন্তু আপুর একটা ভুলের আমার জীবনটা শেষ হয়ে দিল। বর্তমানে আমি একটা ঘরে বসে আছি, এটাকে বাসর ঘর বলি। কি ভাবছেন, এত ছোট মেয়ে বাসর ঘরে কেন? তাহলে শুনুন, এটা আমার বাসর ঘর না, এটা আমার আপুর বাসর ঘর। আজ এখানে আমার জায়গায় আমার আপুর থাকার কথা ছিল, কিন্তু আপু তার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে গিয়েছে। অবশ্য আপুর পালিয়ে যাওয়ার জন্য দায়ী আমার বাবা মা, কারণ আপু এই বিয়েতে রাজি ছিল না। আপু একজনকে ভালোবাসে, এটা বাবা মাকে বলেছিল, কিন্তু তারা কিছুতেই রাজি হয়নি, যার জন্য আপু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো কি বলবো, আপু তার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে বেঁচে গেলেও এদিকে বাবা মায়ের সম্মান রাখতে 15 বছরের একটা শিশু মেয়েকে বিয়ে দিয়ে দিল। হ্যাঁ, সেই শিশুটা আর কেউ নয়, আমি নিজেই। আর বিয়ে দিল তো দিলই, তাও আবার 25 বছরের একটা পুরুষ সাথে। কিভাবে থাকবো আমি লোকের সাথে? আল্লাহ বাঁচাও আমাকে। এসব কথা ভাবতে ভাবতেই রাত 12টা বেজে গেল। প্রচন্ড ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাতে পারছি না, কারণ নানি শাশুড়ি এসে বলে গেছে তার নাতি না আসা পর্যন্ত ঘুমানো যাবে না। কি একটা জ্বালায় পড়লাম। এদিকে এত রাত হয়ে গেছে, এখনো তার আসার নামগন্ধ নেই। আর কতক্ষণ অপেক্ষা করব তার জন্য? কি সব পরিয়ে দিয়ে গেছে আমাকে, এভাবে থাকতেই পারছি না। তো ভারী শাড়ি, গলা ভর্তি গহনা, 2 হাত ভর্তি চুড়ি। আমার তো মনে হচ্ছে আমার ওজনের থেকে আমাকে যেগুলো পরানো হয়েছে সেগুলোর ওজন বেশি। কোথায় এনে ফেলেছ আমাকে আল্লাহ, যার জন্য এত সময় ধরে অপেক্ষা করছি? এখন পর্যন্ত তার মুখটাই দেখতে পারলাম না। কেমন দেখতে? খাটো নাকি লম্বা? কালো নাকি ফর্সা? মোটা নাকি চিকন? এসব কিচ্ছু জানি না। শুধু তার বয়স আর নামটা একবার মাত্র শুনেছিলাম, মিস্টার আরিয়ান চৌধুরী। তারা যখন আপুকে দেখতে গিয়েছিল তখন আমি নানা বাড়ি ছিলাম, তাই তাদের দেখতে পারিনি। আর বিয়ের সময় তো আমি মাথা উপরেই তুলিনি, তাই দেখতেও পাইনি। আর এ বাড়িতে আসার সময় গাড়িতে পাশাপাশি বসেছিলাম, তবু তার মুখটা দেখার ভাগ্য হয়নি। যাই হোক, যে স্বামীকে মানি না, আমি সে স্বামীকে দেখারও কোনো ইচ্ছে নেই, আর অপেক্ষা করতে পারবো না। সে আসলে আসুক, না আসলে নাই, আমি ঘুমিয়ে পড়ি। এই বলে যে শুতে যাব, তখনই কানে এলো দরজা লাগানোর শব্দ। আমি চমকে গিয়ে সোজা উঠে বসলাম। তারপর মাথা তুলে একটু দেখার চেষ্টা করলাম। দরজা লাগিয়ে সে ধীর পায়ে এগিয়ে আসছে। তাকে দেখে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, বুকটা দুকদুক করছে। বাবা মা এই কার সাথে বিয়ে দিল আমার? এটা তো মানুষ নয়, আস্ত একটা দানব। এত লম্বা মানুষ হয়, আগে জানা ছিল না। তারপর স্বাস্থ্য মাশাল্লাহ, একদম একটা দানবের সাইজ। এ যদি আমাকে পাজা কোলে নিয়ে একটা আছর মারে, তাহলে সাথে সাথে আমার 5 পাঁচ দিকে দৌড় দিবে। চোখ বন্ধ করে মনে মনে ভাবছি এসব। সে কখন যেন আমার পাশে এসে বসেছে, বুঝতে পারিনি। আমার বিড়বিড় করা দেখে সে গলা ঝাঁকি দিয়ে বলল, এই মেয়ে, নাম কি তোমার? আমি কি বলবো বুঝতে পারছি না। খুব ভয় লাগছে আমার, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। আমার এমন অবস্থা দেখে সে নরম গলায় আবার বললেন, তোমার নাম কি? শুধু সেটা জিজ্ঞেস করেছি, এছাড়া বেশি কিছু তো বলিনি। আর এত ভয় পাচ্ছ কেন আমাকে? তো ভয় পাওয়ার কিছু নেই, আমি মানুষ, বাঘ নই যে তোমাকে খেয়ে ফেলবো। সো যা কিছু জিজ্ঞেস করছি নির্ভয়ে উত্তর দিতে পারো। লোকটাকে যতটা কঠিন ভেবেছিলাম সে ততটা কঠিন না। এবার আমি একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি তার উত্তর দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই স্বাভাবিক হতে পারছি না। কোনো একটা ভয় আমাকে গ্রাস করছে, খুব ভয় লাগছে। তবু আমি আমতা আমতা করে বললাম, আমার নাম পিপাসা। আমার এহেন কাণ্ডে সে ফিক করে হেসে দিল। তারপর হাসি থামিয়ে বলল, এইটুকু বলতে এত সময় লাগলো? তাহলে অন্য কিছু বলতে গেলে তো আজ রাত পার করে দিবে। আমি কিভাবে বোঝাবো তাকে যে আমার ভিতরে কি চলছে? আমি চুপচাপ আগের মতোই মাথা নিচু করে বসে আছি। তাই দেখে
সে আমার আবার বলে উঠল, সারা রাত কি এভাবে বসে থাকবে নাকি? যাও, ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসো, জলদি কথা আছে তোমার সাথে। আমি ওয়াশরুমে যাব কি? আমার সাথে কথা আছে শুনেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি না কি বলবে কে জানে। তবে কি নানি শাশুড়ি যখন যা কিছু বলে গেল সে সবই সত্যি হবে? নিজের অজান্তেই চিৎকার দিয়ে বলে ফেললাম, না, এটা হতে পারে না। তখন সে চমকে গিয়ে জিজ্ঞেস করলো, কি হতে পারে না বিপাশা? কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে তোমার? তার প্রশ্নে আমার হুঁশ ফিরে তখন বুঝতে পারি আমি ওটা জোরে বলে ফেলেছি। তখনই বিছানা থেকে উঠে দাঁড়ালাম। তারপর শান্তভাবে বললাম, আমার কিছু হয়নি, আমি যাচ্ছি ড্রেস চেঞ্জ করতে। কথাটা বলতে দেরি ওখান থেকে আমার আসতে দেরি হলো না। তারপর ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে চমকে গেলাম। অদ্ভুত, ওয়াশরুম থেকে বের হয়ে দেখি লোকটা রুমে নেই। আস্তে আস্তে পুরো রুমে চোখ বুঝলাম, কিন্তু কোথাও নেই। গেল সে রাতে। যাক, সে রুমে আমারই ভালো, আমি আরামে ঘুমোতে পারবো। বিছানার কাছে যাচ্ছি তখনই কানে আওয়াজ এলো কারোর সাথে কথা বলছে। কেউ বেলকনিতে বলছে, কিন্তু স্পষ্ট বুঝতে পারছি না। আবছা আবছা বোঝা যাচ্ছে। পা টিপে টিপে এগোচ্ছি বেলকনির দিকে। যত এগোচ্ছি তত স্পষ্ট বোঝা যাচ্ছে কারোর সাথে কিছু একটা নিয়ে কথা হচ্ছে, কাটাকাটি করছে। চুপচাপ সেখানে দাঁড়িয়ে কিছু কথা শুনলাম, কিন্তু বুঝতে পারলাম না ঠিক কি বিষয়ে কথা হচ্ছে। কথার মাঝখান থেকে শোনাচ্ছে তো, তাই কিছু বুঝতে পারছি না। যাক, আমার আর বুঝে কাজ নেই। এত ছোট মাথায় এত চাপ নেওয়া ঠিক হবে না। আমার ঘুম পাচ্ছে, আমি বরং ঘুমোতে যাই। সেখান থেকে চলে আসবো এক পা বাড়িয়েছি, ঠিক সেই মুহূর্তে কেউ পেছন থেকে রাগান্বিত গলায় বলে উঠলো, এই মেয়ে দাঁড়াও। তার কথা শুনেও না শোনার ভান করে চলে আসতে যাব, তখন সে পিছন থেকে আবার বলে উঠল, কি হচ্ছে এটা? তোমাকে না দাঁড়াতে বললাম আমি কি করবো বুঝতে পারছি না। একে তো সে কার সাথে যেন রেগে মেগে কথা বলল। তার উপর আমি প্রথম দিনই এভাবে লুকিয়ে লুকিয়ে কথা শুনেছি। এবার সব রাগ না আমার উপর ঝাড়ে। চুপচাপ ঠায় দাঁড়িয়ে আমি কিছু বলছি না, তাই দেখে সে আবার কিছুটা রাগ দিয়ে বলল, এভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে কথা শুনতে গেলে কেন? আমি কিছুটা ভয় পেয়ে বললাম, কি বলবো এখন? একটা শুকনো ডুব গিয়ে মিনমিন করে বললাম, মানে আপনাকে রুমে দেখলাম না তো, তাই এখানে দেখতে এসেছিলাম। এসে দেখি আপনি ফোনে কথা বলছেন। তো কথা বলছিলাম দেখলে তবু ওখানে দাঁড়িয়ে কথা শুনছিলে কেন? আমার ভুল হয়েছে, সরি। আর এমন হবে না। সে মাথা নাড়িয়ে বোঝালো, ঠিক আছে। এবার ধুপ করে বিছানায় বসে পড়ল। বসেই কিছু একটা ভাবছে। আমি আগের জায়গাতেই দাঁড়িয়ে আছি, নড়াচড়া করছে না। এমন মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে সে বলল, এভাবে কি সারা রাত দাঁড়িয়ে থাকবে নাকি? কাছে আসবে? কথাটা শুনি ধুপ করে উঠল বুকে। কিসের কথা বলছে শুনি। আমি কিছু বলছি না, নড়ছিও না। তাই সে আবার আদুরে গলায় বলল, বিপাশা, এদিকে এসো। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে বলো তো? এদিকে এসে বসো। এবার সকল দ্বিধাদ্বন্দ্ব হয়েছে, এক পা দুপা করে গিয়ে বসলাম বিছানায়। আমার সামনে বসে আছে উনি। আমি চুপচাপ মাথা নিচু করে বসে আছি। সে নিজেই বলতে শুরু করলো, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 8-এ। কথাটা শুনে মনে হয় সে খুব অবাক হলো, তাই আবারও প্রশ্ন করলো, কি বললে তুমি? কোন ক্লাসে পড়ো? জি, আমি ক্লাস 8-এ পড়ি। বয়স কত তোমার? এই 15 চলে। তুমি জানো আমার বয়স কত? আর আমি তোমার কত বড়? জি জানি। আমি জেনে শুনে তাহলে কেনই বিয়ে করলে? তোমার তো বিয়ের বয়সই হয়নি। এখন কি বলবো বুঝতে পারছি না। এই দানবটাকে এত প্রশ্ন করে কেন বুঝি না। কোথায় বলবে অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, তা না করে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, অসহ্য। সে উত্তর না পেয়ে আবার প্রশ্ন করলো, কি হলো বলছো না কেন? বলো কেন এত ছোট মেয়ে বিয়ে করে রাজি হয়েছ? এবার খুব বিরক্ত লাগছে। একদিকে কি যাকে তাকে সবকিছু জানতে হবে? এসব জানার কি আর সময় নেই নাকি? তার মুখ খিচিয়ে দম করে বললাম, এই বিয়েটা আমি নিজেই ইচ্ছে করিনি। বাবা মায়ের সম্মান বাঁচাতে বাধ্য হয়ে আমাকে এই বিয়েটা করতে হয়েছে। আমাকে আর কিছু প্রশ্ন করবেন না। আমি খুব ক্লান্ত, ঘুমাবো। এই গল্পের বাকি অংশ নিয়ে হাজির হচ্ছি পরবর্তী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।